হাসিনা সহ তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের শাস্তির মুখোমুখি করা হবে, দ্য ন্যাশনালকে বললেন ডক্টর ইউনূস। সরকারকে সহায়তায় সবার প্রতি আহ্বান মির্জা আব্বাসের। সংস্কার ছাড়া শুধু নির্বাচনে আগ্রহী একটি দল, নাগরিক কমিটি। জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলের মধ্যে অবিশ্বাস বাড়ছে, নির্বাচন পেছালে হিতে বিপরীতের শঙ্কা বিশ্লেষকদের। নানা ইবাদতবন্দিগির মধ্যে দিয়ে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। আগামী ডিসেম্বরের মধ্যে হবে বাংলাদেশের জাতীয় নির্বাচন। সংস্কারের প্রয়োজনে বাড়তি 3 মাস সময় লাগতে পারে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। ফারুক হোসেনের রিপোর্ট। বাংলাদেশের জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে যখন রাজনৈতিক মহলে তর্ক বিতর্ক চলছে, তখন দুবাই সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আবারও জানালেন কবে হবে নির্বাচন। প্রধান উপদেষ্টা জানান, আগামী ডিসেম্বরের নির্বাচন হবে 16 বছরের মধ্যে একটি যথাযথ, বিশ্বাসযোগ্য, দৃশ্যমান ও স্বচ্ছ নির্বাচন। জনগণ এটা উদযাপন করবে ও তাদের দায়িত্ব শেষ হবে। সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে নির্বাচন ছাড়াও শেখ হাসিনা, দেশ সংস্কার সহ আরও বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন তিনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের শাস্তির মুখোমুখি করা হবে বলেও জানান ডক্টর ইউনূস। আমরা শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ভারতকে চিঠি পাঠিয়েছি। শেখ হাসিনা ও তার সমর্থকরা যা করছে তার একগাদা প্রমাণ আমাদের হাতে আছে। আমরা ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু করেছি। আমরা হাসিনাকে বিচারের আওতায় আনব, তা না হলে মানুষ আমাদের ক্ষমা করবে না। বাংলাদেশের সংস্কার কার্যক্রম নিয়েও কথা বলেন ডক্টর ইউনূস। বলেন, তিনি ও তার উপদেষ্টা মণ্ডলীর মনোযোগ এখন সমৃদ্ধশালী, নিরাপদ জাতি গঠনের জন্য সংস্কার কাজে নিবদ্ধ। দেশ সংস্কারের জন্য গঠিত 15টি কমিশনের সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের কথাও তুলে ধরেন তিনি। আমরা সংস্কার কমিশনের সুপারিশগুলো গ্রহণ করি এবং সব রাজনৈতিক দল ও সুশীল সমাজের কাছে জিজ্ঞাসা করি, আপনি এখন কোনটি বাস্তবায়ন করতে চান, কোনটি ভবিষ্যতে বাস্তবায়ন করতে চান, আর কোনটি একেবারেই বাস্তবায়ন করতে চান না। ফারুক হোসেন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করতে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে অভিযোগ করে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বর্তমান সরকারকে সহযোগিতার জন্য সকল দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন বিতর্কে রাজনীতিকরণের প্রশ্ন আসে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আবির আহমেদের রিপোর্ট। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সদস্য নবায়ন কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ কর্মসূচির উদ্বোধনীতে রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে জানিয়ে মির্জা আব্বাস বলেন, সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু সিন্ডিকেটের পরিবর্তন হয়নি। বলেন, শুধুমাত্র একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে সখ্যতার কারণে এসব ডেভিলদের ধরছে না অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরে নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। এদিকে নয়াপল্টনে শবে বরাত উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতিসংঘ মানবাধিকারের যে রিপোর্ট দিয়েছে তা শেখ হাসিনার জুলুমের ক্ষুদ্র চিত্র মাত্র। রাজনীতিকরণ করতে করতেই আজকে আমাদের গণতন্ত্র ভঙ্গুর হয়ে পড়েছে, আর এটার মধ্যে দিয়ে চরমপন্থার উত্থান হতে পারে। যদি আপনারা রাজনৈতিক শক্তিকে যদি খাটো করেন, রাজনৈতিক শক্তিকে যদি অবজ্ঞা করেন, তাহলে আপনার চরমপন্থার উত্থান হয়। চরমপন্থা শুধু বাম দিক দিয়ে আসে না, ডান দিক দিয়েও আসে। এটা মাথার মধ্যে দিয়ে মাথায় রাখতে হবে।
গণতন্ত্র যেন বারবার হোঁচট না খায় সেজন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে আহ্বানও জানান রিজভী। যে রাষ্ট্রীয় আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে খুনি ও গণহত্যাকারীদের সংগঠন উল্লেখ করে আগামী নির্বাচনের আগেই দলটির নিবন্ধন বাতিল সহ আওয়ামী লীগের বিচার দাবি করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। রাজধানীতে দুটি পৃথক অনুষ্ঠানে একথা বলেন তারা। এ সময় নাসিরউদ্দিন অভিযোগ করেন, সংস্কার বাদ দিয়ে নির্বাচন নিয়ে আগ্রহী রাজনৈতিক দলগুলো। নাজিবুর রহমানের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার প্রতিরোধ দিবসের আলোচনা সভায় পাটোয়ারী বলেন, ব্রিটিশদের মতো দীর্ঘদিন ধরে দেশের মানুষকে বিভিন্ন ভাগে বিভাজিত রেখে শোষণ করেছে আওয়ামী লীগ। ছাত্র নাগরিকের নতুন রাজনৈতিক দলে আদর্শিক কোনো বিভাজন থাকবে না বলেও জানান তিনি। ইলেকশনের পূর্বেই আওয়ামী লীগের নিবন্ধন আমাদেরকে বাতিলের দাবিতে রাজপথে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে সামিল হতে হবে। আমরা যদি আওয়ামী লীগকে এই নির্বাচনের আগেই তাদের যদি নিবন্ধন বাতিল করতে বাংলাদেশের মানুষ সচেষ্ট না হয়, তাহলে এই যে আমাদের আপকামিং যে নির্বাচন রয়েছে, জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। আমরা মনে করি বাংলাদেশকে একটি সিভিল ওয়ারের দিকে ঠেলে দেওয়া হবে। একই দিন সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র শবে বরাত ও জুলাই বিপ্লবে নিহত শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে নাসিরউদ্দিন পাটোয়ারী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন হলেও এর বিরোধিতা করছে দলটি। জন্ম নিবন্ধন সনদ তৈরি করতে পারছে না, ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে। সেখানে আমরা বললাম যে জাতীয় ইলেকশনের আগে একটি স্থানীয় নির্বাচন প্রয়োজন, এবং সকল দলগুলো ঐক্যমত হয়েছে এক্সেপ্ট ওয়ান পার্টি। তারা কি মনে করে পার্লামেন্টে 300 আসনে বাংলাদেশে হলো জনগণ, আর এই যে 16 কোটি যারা গ্রামে প্রান্তরে পথে পথে ছড়িয়ে আছে তারা জনগণ নয়? যে জনগণের সাথে আঙ্গুল তুলে কথা বলে 300 মানুষকে শুধু জনগণ বানানো, এসব বেইনসাফি কাজ করবার থেকে বিভিন্ন দলকে বেরিয়ে আসতে হবে। জাতীয় সংসদের পুরনো কাঠামো ভেঙে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে গণপরিষদ গঠনের দাবিও করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বিভিন্ন জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ আর অবিশ্বাস ক্রমেই বাড়ছে। এমন প্রেক্ষাপটে সংস্কার করতে গিয়ে নির্বাচন পিছিয়ে গেলে হিতে বিপরীত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে গেলে ভবিষ্যতে আবারও গণ অভ্যুত্থান হতে পারে এমন পূর্বাভাসও দিচ্ছেন তারা। আর তাই প্রয়োজনীয় সংস্কারের রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচনের পথে হাঁটার তাগিদ বিশ্লেষকদের। সংস্কার কমিশনের প্রতিবেদন এবং জাতীয় ঐক্যমত্য নিয়ে মুকসিমুল হাসানের 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাকে আমরা সমর্থন করবো না, কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত না। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে। নো ইলেকশন উইদাউট রিফর্ম। যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন, তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন হবে, জামাত ইসলামী সে সময় দিতে প্রস্তুত। এমন বাস্তবতায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছে সরকার। তবে তা কতটা কার্যকর ভূমিকা রাখবে তা নিয়ে আছে সংশয়। সব মিলিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে। এখন হলো গিয়ে অবিশ্বাস, সন্দেহ, কেউ কাউকে বিশ্বাস করেন না। আর এর মধ্যে রাজনীতির মাঠে একসময় যাদের সঙ্গে একসঙ্গে সরকারে ছিলেন, রাজনীতিতে ছিলেন, আন্দোলনে ছিলেন, তাদের মধ্যে বিভক্তি। রাষ্ট্র গঠনে উল্লেখযোগ্য সংস্কার প্রস্তাব দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। 16টি ক্ষেত্রে 150টি সুপারিশের মধ্যে রয়েছে ইভিএমে ভোট না করা, জাতীয় নির্বাচনে না ভোট রাখা, কোনো আসনে 40% ভোট না পড়লে পুনর্নির্বাচন, উচ্চ নিম্নকক্ষের সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, এক ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হতে পারবেন না, এমন সুপারিশও করা হয়েছে। সংসদে কমপক্ষে 30% নারীর অন্তর্ভুক্তি এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেয়া, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে। কিছু কিছু ব্যাপারে আমার মনে হয় মত ঐক্য খুব সহজেই হয়তো হয়ে যাবে। জরুরি যেটুকু সংস্কার করে নির্বাচন করা যায়, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, সেই সমস্ত দিকেই যাওয়া উচিত। সেই সাথে তারা বলছেন, প্রয়োজনীয় সংস্কারে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া নির্বাচনে গেলে তা হতে পারে রাজনীতির জন্য নেতিবাচক। রাজনৈতিক দল যদি কিছু মানতে না চায় তাহলে কি হয়, কিছুদিন পর পরে আমাদের অভ্যুত্থান হয়। 90 সালে একটা অভ্যুত্থান হলো, আবার 24-এ একটা হলো।
সংস্কার না করে রাজনৈতিক দলগুলি যে আপনার নিজেদের ইচ্ছামতো তারা দেশ চালাতে চায়, তার যে রেজাল্ট কি হয় সেটা তো আমরা 24শে জুলাই দেখেছি, তাই না? তো তার থেকে তো রাজনৈতিক দলগুলির কিছু শিক্ষণীয় আছে। তবে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন সংস্কার ইস্যুতে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে তাও হতে পারে গণতন্ত্রের জন্য নেতিবাচক। এই বছরের মধ্যে নির্বাচন হবে, কেউ কেউ বলেন হবে, 50-50 চান্স, এখনও ক্লিয়ার না সামনের দিনগুলোতে কি হবে। আর রাজনীতির মাঠ কিন্তু উত্তপ্ত হতে যাচ্ছে, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনাও ঘটতে পারে। এমন বাস্তবতায় সংস্কার এবং নির্বাচন ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করতে যাচ্ছে। শেষ পর্যন্ত দলগুলো এবং ঐকমত্য কমিশনের সমঝোতার চ্যালেঞ্জ থাকছে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে। On the basis of that framework. মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্র সংস্কার নিয়ে আগামীকাল থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর হাইকোর্ট গেটের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি এই কথা জানান। অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায় জানিয়ে তিনি বলেন, নতুন ব্যবস্থায় বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এ সময় ৮২-৯০ ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সহ বিভিন্ন সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বলেন, ৯০ এবং ২৪-এর স্বৈরাচার পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা। তাই সব ষড়যন্ত্র মোকাবেলা করে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। ইবাদত বন্দেগীর মাধ্যমে এবং পাপ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনার মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। নফল ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে রাতভর মশগুল থাকবেন তারা। পবিত্র রমজানের আগমনী বার্তা নিয়ে শাবান মাসের মাঝামাঝি সময় পালিত হয় শবে বরাত। কিয়ামুল লাইল বা রাতে দীর্ঘ সময় নফল নামাজ আদায় করতে মসজিদে সময় কাটান মানুষ। ফার্সি শব্দ শবে বরাতে ভাগ্য নির্ধারিত হয় কিনা তা নিয়ে বিতর্ক থাকলেও এমন রাতের মর্যাদা নিয়ে একমত আলেমরা। বিশুদ্ধ হাদিস অনুসারে আল্লাহ শাবান মাসের এই রজনীতে বান্দার প্রতি মনোযোগ দেন এবং প্রার্থনাকারীদের ক্ষমা করে দেন। ইবাদত বন্দেগীর আরও খবর জানতে এখন যাচ্ছি বাইতুল মোকাররম এলাকায়। সেখানে আছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, মুসল্লিদের ইবাদত বন্দেগীর খবর জানাবেন। নাজনী, আসলে সারা বিশ্বেই এই দিনটি মুসলিম উম্মাহ পালন করে থাকেন এবং তারা বিশ্বাস করেন যে এই দিনটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য, এবং তারা মনে করেন যে এই দিনে ইবাদত বন্দেগীর মাধ্যমে মহান রবের নৈকট্য অর্জন করা যায় এবং এই দিনে আসলে মহান রব তার বান্দার যে ডাক, সেই ডাক কিন্তু খুব কাছ থেকে শুনেন বলেও কিন্তু মুসলমানরা বিশ্বাস করে থাকেন। আর সে কারণেই আসলে আমরা দেখি যে এই রজনীতে আমাদের দেশের প্রত্যেকটি মসজিদেই আসলে ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন সাধারণ মুসল্লিরা। এই মুহূর্তে আমি অবস্থান করছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে, যেখানে কিছুক্ষণ আগে কেন্দ্রীয়ভাবে যে ওয়াজ এবং দোয়া ছিল সেটি কিন্তু শেষ হয়েছে। এখন ব্যক্তিগতভাবে যারা এখানে এসছেন তারা কিন্তু কেউ নামাজ পড়ছেন, কেউ জিকির করছেন, কেউ তসবিহ তাহলিলের মাধ্যমে আসলে মহান রবের নৈকট্য অর্জনের জন্য যা যা করণীয় আসলে সব কিছুই করছেন। তো এখানে যারা যে মুসল্লিরা এসছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে আসলে জাতীয় মসজিদে অনেক মানুষের সমাগম হয় এবং সে কারণেই আসলে মূলত তারা এই অনেক মানুষের মধ্যে হয়তো মহান সৃষ্টিকর্তা কাউকে পছন্দ করে তার দোয়া কবুল করতে পারেন, সেই উছিলায় হয়তো সবার দোয়া আল্লাহ হয়তো কবুল করবেন। এই আশা নিয়েই মূলত আসলে তারা এই মসজিদ
মসজিদে এসেছেন এবং অনেকেই আসলে সারা রাতই কিন্তু এই মসজিদে ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন এবং মসজিদ কর্তৃপক্ষের সাথেও কথা হয়েছে, তারা বলছেন যে আজকে সারা রাতই আসলে মসজিদটি উন্মুক্ত থাকবে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের ইবাদত বন্দেগী আসলে পালন করতে পারবেন এবং জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের মতো আসলে সারা দেশের মসজিদগুলোতেই কিন্তু ইবাদত বন্দেগীতে মশগুল রয়েছেন সাধারণ মুসল্লিরা। জানছিলাম শবে বরাতের খবর। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নিচ্ছেন ভারতের মুরব্বী মাওলানা সাদ কান্দবলির অনুসারীরা। জুমা নামাজে লাখো মুসল্লি অংশগ্রহণ করে। রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ বছরের ৫৮তম বিশ্ব ইজতেমা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। জুমার নামাজে অংশ নেয় লাখো মুসল্লি। ইজতেমা ময়দানে জায়গা না পেয়ে অনেকে রাস্তায় জামাতে অংশ নেন। এর আগে ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। সারা দেশ থেকে মুসল্লিরা এসেছেন ইজতেমা ময়দানে। তারা খিত্তায় ভাগ হয়ে অবস্থান নিয়ে ঈমান আখলাকের উপর বয়ান শুনছেন। এসেছেন বিদেশি মুসল্লিরাও। আমরা একটু আলহামদুলিল্লাহ খুব শান্তি এবং খুব সুন্দর শৃঙ্খলা মতে আমরা ইজতেমা পালন করতেছি। ইজতেমায় আসছি ভাই আমরা দিন শিক্ষা করার জন্য আর কি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কিভাবে পাই, ভালোভাবে চলতে পারি। কত মুসলিম নরনারী সবার জন্য কাঁচা পাকা ঘর, সবার জন্য দেওয়ার জন্য, সবার জন্য মেহনত করেছি, সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার জন্য, আল্লাহকে যিনি কিভাবে রাজি খুশি করতে হবে এই জন্য আসছি। আল্লাহর দিন শিক্ষা নেওয়া, তারা যেন যে এইখান থেকে যেন তারা দিনকে প্রচার করতে পারে। কারণ আল্লাহ তাআলা বলছেন যে যুবক বয়সের ইবাদতটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের প্রত্যাশা, ইজতেমার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে যাবে শান্তির বার্তা। দেশের জন্য তথা সর্ববিশ্বের জন্য মঙ্গল কামনা করি। আমরা কোনো ভাইয়ে ভাইয়ে কোনো ভেদাভেদ দেখতে চাই না। আমরা ঈমান আমল কামাই করব, আর ঈমান আমল নিয়ে যেন আমি কবরে যেতে পারি, এটাই এক উদ্দেশ্য। আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আসছি। সবাই যাতে দেশের সারা বিশ্বের মুসলমানদের মঙ্গল কামনার জন্য আসছি। ইজতেমার শুরুর প্রথম রজনী শবে বরাত হওয়ায় ইজতেমার প্রথম দিন বাড়তি আগ্রহ পাচ্ছে মুসল্লিদের কাছে। লক্ষ লক্ষ মুসল্লি, আমাদের উদ্দেশ্য সবার মধ্যে যাতে শান্তি আসে, শান্তির বাণী যাতে আমরা সব জায়গায় পৌঁছাই দিতে পারি। আল্লাহর হুকুম হইলেই আইতে পারবো। আল্লাহর হুকুম হইছে এত মুসল্লি আইছে। বিশ্ব ইজতেমার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে শান্তির বার্তা। দুনিয়া ও আখিরাতে মিলবে মুক্তি। আর বিশ্ব ইজতেমা নিয়ে মিটে যাবে ভেদাভেদ ও দ্বিমত, এমন প্রত্যাশা সাধারণ মুসল্লিদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ইজতেমা ময়দান, টঙ্গী, গাজীপুর। ফুলের সাজ, পাখির গান এবং ফুলের বাগানে উড়ন্ত প্রজাপতি সবকিছু মিলিয়ে ঋতুরাজ বসন্ত যেন এক নতুন জীবনের আহ্বান। প্রাকৃতিক সৌন্দর্য আর ভালোবাসার উষ্ণতায় উৎসব মুখর চারিদিক। সাপ্তাহিক ছুটি ও বসন্তের আবহে শিশু, তরুণ এবং সব বয়সের মানুষদের পদচারণায় ভরে ওঠে বইমেলা প্রাঙ্গণ। নতুন বই নিয়ে শিশুদের কৌতূহল, চিত্রাঙ্গন আবৃত্তি প্রতিযোগিতা সহ নানা আয়োজনে উচ্ছ্বসিত ছিল শিশু দর্শনার্থীরা। হলুদ ও লাল রঙের ছোঁয়ায় মেলায় সৃষ্টি হয় এক রঙিন আবহ। সাদরিনা খন্দকারের রিপোর্ট। বসন্ত ও ভালোবাসার রঙে রঙিন সকলে। শুধু প্রকৃতির পরিবর্তনই নয়, বসন্তের সঙ্গে শুরু হয় বাঙালির সাংস্কৃতিক মিলন মেলা। বসন্ত বন্দনা ও ভালোবাসার অনুভূতি নিয়ে দিনভর উৎসবে মুখর ছিল রাজধানীবাসী। বসন্ত উৎসব, ভালোবাসা দিবস একই সাথে পড়ে। আমরা প্রতি বছর এখানে আসি, অনেক ভালো লাগছে। এখানে সকলে অনেক মজা করছে। বসন্তের স্নিগ্ধতা ছড়িয়ে পড়ে বাঙালির প্রাণের উৎসব বইমেলাতেও। নানা রঙের বই, পছন্দের চরিত্রের গল্প এবং শিক্ষামূলক বইয়ের স্টলে ভিড় জমায় ক্ষুদে দর্শনার্থীরা। আমি বইমেলায় অনেক সুন্দর
ভূতের বই কিনেছি আর বানরের বই কিনেছি। আমি হলো গল্পের বই কিনবো, তারপরে হলো ছড়ার বই কিনবো। আমার সায়েন্স ফিকশন, হরর এগুলো ভালো লাগে। বসন্ত, ভালোবাসা এবং ছুটির দিন মেলা প্রাঙ্গণ পরিণত হয় উৎসবের প্রাণকেন্দ্রে। আসলাম আজকে সেজে গুজে, মানে ফ্রেন্ডকে নিয়ে আসা হলো যে একটু বইও কিনবো, পহেলা ফাল্গুন। ভালোবাসাটা সবার জন্যই হওয়া উচিত, শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য না, এবং এটা বাবা মা বোন ওয়াইফ ছেলে সবার জন্যই হওয়া উচিত। এরকম হলুদ শাড়ি আর এরকম সুন্দর করে সেজে প্রত্যেক বছর আসা হয় মেলাতে। মেলা হয়ে ওঠে উৎসব মুখর, তাই অন্যান্য দিনের তুলনায় বই বিক্রিও বেশি। পাঠকের সমাবেশ আলহামদুলিল্লাহ ভালোই দেখছি সকাল থেকে। পাঠক বা ক্রেতারা এসেছেন, তারা বই কিনতে এসেছেন, সেজন্য আমরা প্রত্যেকটি প্রকাশকই আজকে উৎফুল্ল। নতুন জীবনের আহ্বান নিয়ে আসে বসন্ত। প্রকৃতির মতো বসন্তের ছোঁয়া বইমেলায় যোগ করেছে অন্য মাত্রা। এদিকে মেলায় আজ নতুন বই এসেছে 250টি। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। প্রথমবারের মতো আর্জেন্টিনা থেকে আসা গমের চালান খালাস হয়েছে মংলা বন্দরে। দুপুর থেকে জয়মনির ঘোল খাদ্যগুদাম সাইলোতে এই গম খালাস শুরু হয়। এর আগে মাল্টার পতাকাবাহী এমভি ইলিপ্টা জিআর জাহাজে করে 20,080 মেট্রিক টন গম আমদানি করা হয়। গমবাহী বিদেশি জাহাজটি বন্দরের 7 নম্বর বয়ায় নোঙর করে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি হওয়া এই গমের নমুনা সংগ্রহ ও ভৌত পরীক্ষা এবং কাস্টমসের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুরে খালাস শুরু হয়। এরপর এখান থেকে নৌপথে সারা দেশে পাঠানো হবে। শবে বরাত উপলক্ষে চাহিদা বাড়ায় অস্থির মাংসের বাজার। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগির দামও বাড়তি, কেজি 210 টাকা। রোজার আগে নতুন করে বেড়েছে লেবু ও কিসমিসের দাম। অন্যদিকে কয়েক মাস ধরে অস্থির থাকা তেল ও চালের বাজারেও স্বস্তি ফেরেনি। মেজবাহ হাসানের রিপোর্ট। শবে বরাতে বাড়তি চাহিদা গরুর মাংসের, তাই ভিড়ও বেশি কষায়ের দোকানগুলোতে। দীর্ঘদিন ধরেই প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়, তবে শুক্রবার সেই দাম পৌঁছেছে 800 টাকায়। বরাবরের নয় আমরা 750 টাকা করে মাংসগুলো কিনতাম, আজকে মাংস বাজারে এসে দেখি 800 টাকা। এক গরুতে 10,000 করে বেশি, কেমনে কি করবো কোন? মুরগির বাজারও অস্থির। কয়েক সপ্তাহ ধরে 200 টাকার উপর ব্রয়লার মুরগির দাম না উঠলেও এখন কেজি বিক্রি হচ্ছে 210 টাকায়। সোনালির দাম আরো বাড়তি। 190 টাকা 80 টাকা কিনেছি, কিন্তু আজকে আবার দেখলাম একটু দাম বেশি, 20 টাকা 30 টাকা বেড়ে গেছে দামটা। ব্রয়লার মুরগি এই টাইমে তো 180 বা 160 টাকা হওয়ার কথা, 210 টাকা। মাল আমদানি খুবই কম। কোনো উৎসব আসলেই বিক্রেতাদের অতি মুনাফার এই প্রবণতায় হতাশ সাধারণ ভোক্তারা। কোনো একটা উৎসব হলেই সেটা দাম বাড়াই দেয়। একটা উৎসব আসলে দাম বাড়বে, আমি মনে করি রেগুলার যে দাম আছে এই দামটাই থাকা ঠিক। ভোজ্য তেলের বাজারে এখনো অস্থিরতা চলছে। রোজার আগে আরেক দফা দাম বাড়ানোর চেষ্টা বলে অভিযোগ ক্রেতা বিক্রেতাদের, তাও মিলছে না পর্যাপ্ত তেল। তাগতে যদি আমরা 5 কার্টুন তেল চাই, তারা মিনিমাম 2 কার্টুন তেল দিব, বা 1 কার্টুন 2 কার্টুন দিবে না, 1 কার্টুনের লগে আরো আদার্স 5-6 হাজার টাকা মাল দিয়ে দেয়। কয়েক মাস ধরে লাগামহীন চালের বাজারেও ফেরেনি স্বস্তি। দাম নতুন করে আর না বাড়লেও কমেনি। তবে গত বছর রোজার আগে সিন্ডিকেট করে দাম বাড়ানোর অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। চালের প্রচুর মজুদ আছে, ধানের মজুদ আছে। এখন অগ্রহণে ধান উঠছে 1 কেজিতে 6-7 টাকা বাড়া অযৌক্তিক। বাড়তি দামেই বিক্রি হচ্ছে ডিম, আর বাজারে মৌসুমী সবজি সরবরাহ বেশি হয়, দামও ভোক্তাদের নাগালে। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। হাসিনা সহ তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের শাস্তির মুখোমুখি করা হবে, দ্য ন্যাশনালকে বললেন ডক্টর ইউনূস। সরকারকে সহায়তায় সবার প্রতি আহ্বান মির্জা আব্বাসের। সংস্কার ছাড়া শুধু নির্বাচনে আগ্রহী একটি দল, নাগরিক কমিটি। জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলের মধ্যে অবিশ্বাস বাড়ছে, নির্বাচন পেছালে হিতে বিপরীতের শঙ্কা বিশ্লেষকদের। ইবাদত বন্দিগির মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com।
এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।